আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। তুচ্ছ ঘটনা নিয়ে সাভারের আশুলিয়ায় বেসরকারি ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর ব্যাপক সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। এখনও সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে। রোববার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত জ্বলেছে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস। তীব্র সংঘর্ষ, ভাঙচুর আর আগুনের লেলিহান শিখা ঘুম কেড়ে নেয় স্থানীয় বাসিন্দাদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততার বিপরীতে ভয় আর আতঙ্ক নিয়ে বিভীষিকাময় এক রাতের সাক্ষী হয়েছে সাভারের খাগান। সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেল থেকে থুতু ফেলা নিয়ে ঘটনার সূত্রপাত। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর গায়ে লাগা ওই থুতুর ছিটে শেষমেশ পুড়িয়ে দেয় সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাস। দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পিছু হটলে আক্রান্ত হয় সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাস। একে একে পুড়িয়ে দেওয়া হয় সেখানে থাকা সবকটি মোটরসাইকেল থেকে শুরু করে বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার। তাণ্ডব চালানো হয় ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায়। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চেয়েও পাননি বলে অভিযোগ শিক্ষকদের। বলা এসে পুরা ক্যাম্পাস আগুন দিয়ে ধ্বংস করে দিছে, শত শত ছাত্রকে আহত করছে, মারছে। 8টা থেকে আমরা 4টা, 4:30 পর্যন্ত প্রশাসনের অনেক সহযোগিতা চাইছি আমরা, কিন্তু এখন পর্যন্ত না সেনাবাহিনী না পুলিশ, অনেকের সাথে হাতে ধরে পায়ে ধরে কান্না করছি যে আপনারা আসেন আমাদের রক্ষা করেন, কেউ আমাদের রক্ষা করতে আসে নাই। রাতের ভয়ঙ্কর হামলা থেকে বাদ পড়েনি সিটি ইউনিভার্সিটির ছাত্রী হলের শিক্ষার্থীরাও। সেই বিভীষিকাময় মুহূর্তগুলো এখনো তাড়া করে ফিরছে তাদের। আমাদের ঘুমন্ত শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে। কালকে রাতে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল। আমি চাই না আমার জীবনে 27 তারিখ তার জীবনে ফিরে আসুক। বাইকে থেকে থুতু ড্যাফোডিলের এক স্টুডেন্টের গায়ে লাগে, তো পরবর্তীতে সে সরিও বলছে যে আমার ভুল হয়েছে, কিন্তু সরি বলার পরে তারা ব্যাপারটা ওইভাবে নেয় নাই। হামলা করতে করতে প্রথমে আমাদের ক্যান্টিনে ভাঙচুর করে এবং গিয়ে মেয়েদের হলেও প্রবেশ করার চেষ্টা করে। বাস পোড়াইছে হচ্ছে 4টা, ঠিক আছে, আর আমাদের স্টুডেন্টদের জন্য যেগুলি গাড়ি ছিল ওগুলি তো পোড়াইছে। পুলিশকে ফোন দেওয়ার পরে পুলিশ এই কথা বলে যে আপনাদেরকে এখনো মারামারি চলতেছে। আমরা যখন বলি জি চলতেছে, তারা আর কোনো সদুত্তর দিতে পারে না। সকালে সিটি ইউনিভার্সিটি ঘুরে দেখা গেছে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন। কবে নাগাদ বিশ্ববিদ্যালয়টি স্বাভাবিক কার্যক্রমে ফিরবে তাও এখনও নিশ্চিত নয়। অন্যদিকে পাল্টা হামলার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তবে পরিস্থিতি শান্ত রাখতে উভয় পক্ষকে সংযত হবার আহ্বান জানিয়েছে প্রশাসন। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। রাজধানী ঢাকার ফার্মগেটে গতকাল দুপুরে মেট্রো রেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি মেট্রো রেল চলাচল। ওই ঘটনায় এক পথচারী যুবকের মৃত্যু হয়। দর্শক, এই মুহূর্তে ফার্মগেট এলাকায় আছেন সহকর্মী নাহিদ প্রিন্স, সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন। নাহিদ, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? মেট্রো পুরোপুরি চালু হতে আর কত সময় লাগতে পারে, কি তথ্য আছে আপনার কাছে? আর পাশাপাশি জানাবেন সড়কে এর কি প্রভাব পড়েছে। মেট্রো চালু হতে কত সময় লাগবে সে বিষয়ে এখনও মেট্রো কর্তৃপক্ষ আমাদেরকে কিছুই জানায়নি। 20 থেকে 22 ঘন্টা হয়ে গেছে, এখনও বিয়ারিং প্যাডের সেই লাগানোর কাজ কিন্তু চলছে। পুরো এই যে ফার্মগেট থেকে আগারগা পর্যন্ত যে সড়কের যানজট সেটি কিন্তু প্রচণ্ড ছিল সকাল থেকে এখন পর্যন্ত। সেই যানজট রয়েছে পুরো সড়ক জুড়ে, যেখান থেকে 10 থেকে 20 মিনিটে আগারগা থেকে ফার্মগেট আসা যায় সেখানে 1 ঘন্টাও লেগে গেছে কারো কারো। তো এইটি বলছিলেন। এছাড়া এই রাত থেকেই যে তাদের চেষ্টা সেটি কিন্তু এখানে চলছে। 433 নাম্বার যে পিলারটি রয়েছে সেই পিলারের যে বিয়ারিং প্যাডটি খুলে পড়ে একজন নিহত হয়েছিলেন, আবুল কালাম নামে এক ব্যক্তি। সেই পর থেকেই কিন্তু এই রক্ষণাবেক্ষণের কাজ কিন্তু চলছে, কিন্তু এখনও পুরোপুরি তারা এটি পরিপূর্ণ সম্পন্ন করতে পারেনি। তো এখন শুধু সেই শাহবাগ থেকে মতিঝিল
এছাড়া আগারগা থেকে উত্তরা স্টেশন পর্যন্ত মেট্রো রেল চলাচল স্বাভাবিক কালকেই শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই ফার্মগেট থেকে যে আগারগা শাহবাগ এরিয়ার কিন্তু বা বিজয় সরণি কিন্তু এখনও চালু হয়নি পুরোপুরি মেট্রো চলাচল। কখন হবে সেই বিষয়ে এখনও তারা কিছুই জানেনি, তবে তারা বলেছে যে আজকের মধ্যে এই মেট্রো চলাচল তারা স্বাভাবিক করবেন। তো সড়কে যানজট প্রচণ্ড রয়েছে, কারণ এই মেট্রোতে করে কিন্তু সেই মিরপুর থেকে শুরু করে সকল এলাকার লোকজন এই সুবিধা নিয়ে থাকে। তো সেই সকালেই যে যানজট বা এই যে মেট্রোর কার্যক্রম সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, জানছিলাম মেট্রো চলাচল ও সড়কে যানজটের খবর। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশের খসড়া প্রায় চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই সুপারিশ জমা দেওয়া হতে পারে বলে জানা গেছে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে প্রথমে একটি বিশেষ আদেশ জারি, এরপর গণভোট এবং আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা পালনের ক্ষমতা দেওয়ার মাধ্যমে সনদ বাস্তবায়নের সুপারিশ করা হচ্ছে। জানা গেছে, সংস্কার প্রস্তাবগুলো নিয়ে গণভোটে রাজনৈতিক দলের ভিন্ন মতের বিষয়ে এতে উল্লেখ থাকবে না। ঐকমত্য কমিশন যেভাবে সংস্কার প্রস্তাব তৈরি করেছে তার উপরই গণভোট হবে। গণভোটে হ্যাঁ জয়ী হলে ঐকমত্য কমিশন যেভাবে সংবিধান সংস্কার প্রস্তাব তৈরি করেছে সেভাবেই তা বাস্তবায়িত হবে। গণভোটে সংস্কার প্রস্তাব পাশ হলে আগামী সংসদেই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে আইনসভার উচ্চকক্ষ গঠন করার সুপারিশ করা হতে পারে। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ। এর মধ্যে ৪৭টি প্রস্তাব সংবিধান সম্পর্কিত। মূলত এই প্রস্তাবগুলো বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। ভৈরবকে উপজেলা থেকে জেলা করার দাবিতে ভৈরব উপজেলাকে জেলা করার দাবিতে ঢাকা, সিলেট, ভৈরব, কিশোরগঞ্জ, ময়মনসিংহ সড়ক অবরোধের পর আজ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে সর্বস্তরের মানুষ। ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে সকাল 10টা থেকে কর্মসূচি শুরু হয়। তাদের সাথে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এতে ঢাকামুখী আন্তনগর মহানগর সুবর্ণ এক্সপ্রেস, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী চট্টলা এক্সপ্রেস ও সিলেট থেকে ঢাকা অভিমুখী কালনী এক্সপ্রেস ভৈরব সহ বিভিন্ন স্টেশনে আটকা পড়বে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। দুপুর 2টা পর্যন্ত চলবে তাদের এই কর্মসূচি। দাবি মানা না হলে কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। উত্তরাঞ্চলের পিছিয়ে পড়া জেলা গাইবান্ধার একমাত্র ভারী শিল্প কারখানা মহিমাগঞ্জের রংপুর চিনিকল দীর্ঘদিন বন্ধ থাকায় শত শত শ্রমিক ও আখ চাষির জীবন কাটছে অনিশ্চয়তার মধ্য দিয়ে। গাইবান্ধা প্রতিনিধি কৃষ্ণ কুমার চাকির পাঠানো রিপোর্ট। শিল্পসহ নানা দিক দিয়ে পিছিয়ে পড়া গাইবান্ধা জেলার একমাত্র ভারী শিল্প কারখানা রংপুর চিনিকল গত 2020-21 সালের মারাই মৌসুম শুরুর আগে আধুনিকায়নের নামে কর্তৃপক্ষের নির্দেশে হঠাৎ আখ মারাই স্থগিতের ঘোষণা আসে। এরপর থেকে চিনিকলের ভিতরে শুধু শুনশান নীরবতা আর জঙ্গলের রাজত্ব। চাকরি হারিয়ে বহু শ্রমিক মৃত্যুবরণ করেছেন, অনেকেই চরম মানবেতর জীবনযাপন করছেন। হঠাৎ মিলটা বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে চাষিদের এমন দুরবস্থা হয়েছে যে তাদের কাজকর্ম হয়েছে, শ্রমিকের তাদের ছেলেমেয়ের লেখাপড়ার খরচ দিতে পারে না, চাষিরা অসহায়। সরকারকে স্মারকলিপি দিয়েছিলাম, তাতে সরকার বলছিল যে 6টা চিনির কলই চালু হয়ে গেল, চিঠিও দিল। তা এখন তো কোনো কার্যক্রম আমরা দেখতেছি না। আখ চাষি না খেয়ে মারা যাচ্ছে, চাকরিজীবী না খেয়ে অনাহারে দিন যাপন করতেছে। তাই পুনরায় এই মেলটা চালু করার জন্য এই সরকারের কাছে আকুল আবেদন করছি। বর্তমান আমরা যে জীবনযাপন করতেছি এটা কোনো মানুষের জীবনযাপন নয়। অনুরোধ রাখবো, হাত জোর করছি, আমাদের এই মিলটি যেন পুনরায় চালু করেন। চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতির আশা, সরকার এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের কথা বিবেচনা করে চিনিকলটি পুনরায় চালু করবে। এই মিলগুলো চালুর জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। আমার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন যে অনতি বিলম্বে এই এলাকার স্বার্থে, এই মিলের স্বার্থে এই মিলগুলো দ্রুত চালুর ব্যবস্থা করলে এই এলাকাটি উন্নয়নশীল ভূমিকা রাখবে। রংপুর চিনিকল পুনরায় চালুর দাবি করেছেন আখ চাষি ও চিনিকল শ্রমিকরা। এনটিভি নিউজ ডেস্ক।
সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইমা হোসেনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে শিক্ষার্থীরা বলছেন চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ঘটনায় রোববার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, রোববার বিকেলে ওই শিক্ষার্থী সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাতেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন এটি নিছক দুর্ঘটনা নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শারীরিক শিক্ষা বিভাগ ও মেডিকেল সেন্টারের অবহেলা এবং দায়িত্বহীনতার কারণে সাইমার মৃত্যু হয়েছে। তদন্ত কমিটিকে 72 ঘন্টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আর তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সুইমিং পুল বন্ধ থাকবে বলে জানানো হয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠেয় টি-20 বিশ্ব আসরের আগে দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পর আগামী মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে লিটন দাসরা। সংক্ষিপ্ত ফরম্যাটে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। সর্বশেষ 4 সিরিজই জিতেছে ফিল সিমন্সের দল। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডসের পর সর্বশেষ সিরিজে আফগানিস্তানকে হারায় হৃদয় মুস্তাফিজ তাসকিনরা। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা 5ম সিরিজ জিততে মরিয়া স্বাগতিকরা। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।